মাধ্যমিক আসতে আর মাত্র বিষয় বাকি, এর মধ্যে যদি ভৌত বিজ্ঞানে কোন রকম প্রিপারেশন রেডি হয়ে না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আছি তোমাদের পিসদা। আর আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবে পড়বো যাতে কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি পুরো রিভিশন কমপ্লিট হয়ে যায় এবং দ্বিতীয়বার আর বইয়ের দিকে তাকাতে না হয়। তাহলে দেরি না করে এখন সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো সেই বন্ধুদের যারা ভৌত বিজ্ঞানে এখন অনেকটা পিছিয়ে আছে। তাহলে আমরা প্রথম দেখবো একটা অধ্যায় যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। যদি কোয়েশ্চেন আসে যে পরমাণু নিউক্লিয়াস বলতে কি বোঝো বা পরমাণু নিউক্লিয়াস কি, তাহলে কি বলবে? তাহলে বলবে একটা পরমাণুর, এটা একটা পরমাণু, ওকে, একটি পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম যে ছোট্ট অংশে পরমাণুটির সমস্ত ধনাত্মক আধান এবং ভর অবস্থান করে সেই ছোট্ট কণাটাকে বলা হয়, সেই ক্ষুদ্র অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। কি, যদি আবার বলছি দেখ, যদি কোয়েশ্চেন আসে পরমাণু নিউক্লিয়াস কি বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো যে একটি পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত পরমাণুর সমস্ত ধনাত্মক ধনাত্মক আধান এবং সমস্ত ভর অবস্থান করে সেই ক্ষুদ্রতম অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। এইটা হচ্ছে একটা পরমাণু এবং পরমাণুর কেন্দ্রে যে ছোট্ট একটা ক্ষুদ্রতম অংশ দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে, পরমাণুটির সমস্ত ধনাত্মক আধান মানে প্লাসটা, সমস্ত ধনাত্মক আধান এবং সমস্ত ভর এই ক্ষুদ্র অংশটির মধ্যে অবস্থান করে, আর এই ক্ষুদ্র অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে আবার বলে দিচ্ছি, পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে একটি পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর অবস্থান করে সেই ক্ষুদ্রতম অংশটিকে বলা হয় পরমাণু নিউক্লিয়াস। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন যদি এরকম আসে যে নিউক্লিয়াসের মধ্যে কি কি হয় বা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, বা আবার যদি বলে যে নিউক্লিয়াস কি কি কণিকা দ্বারা গঠিত হয়, তাহলে মাথায় রাখিস একটি নিউক্লিয়াস দুটি কণিকা দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে কি, ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন, ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ হচ্ছে আমাদের নিউট্রন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছিস তো? তাহলে একটি পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ নিউট্রন নিয়ে। তাহলে একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দুটি কণিকা থাকে, একটা হচ্ছে কি প্রোটন আর একটা হচ্ছে আমাদের নিউট্রন। ঠিক আছে, আর আমরা জানি কণিকা তিন প্রকার, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। কিন্তু মাথায় রাখিস যে ইলেকট্রন একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে না, সেটা কি হয়, নিউক্লিয়াসের বাইরে ঘুরেফেরা করে। ওকে, তাহলে বুঝতে পারছিস তো? যে আবার বলে দিচ্ছি যে পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম যে ছোট্ট অংশে পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম ছোট্ট অংশে আমাদের একটি পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং সমস্ত ভর অবস্থান করে সেই ক্ষুদ্রতম ছোট্ট অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস গঠিত হয় আমাদের ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন এবং নিউট্রন নিয়ে। এই প্রোটন আর নিউট্রন থাকে আমাদের একটি নিউক্লিয়াসের মধ্যে, বা প্রোটন আর নিউট্রন দুটো একসাথে মিলিত হয়ে গঠন করে একটা নিউক্লিয়াস। ওকে, তাহলে নিউক্লিয়াস সম্বন্ধে কোন রকম সমস্যা আছে কি? কোন রকম সমস্যা আর নেই। এবার আমরা দেখবো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস। ঠিক আছে, তেজস্ক্রিয়তা এটা পরীক্ষায় অনেকবার আসে আর এটা অনেক ইম্পর্টেন্ট। কি, তেজস্ক্রিয়তা, হেডিং মার তেজস্ক্রিয়তা যেগুলো বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। কি বলা হয় রে? রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস? দেখ, আমরা জানি অনেক রকম মৌল আছে, কিছু কিছু মৌল হালকা আছে, কিছু কিছু মৌল ভারী আছে। ওকে, তো সেরকম ভারী মৌল বলতে গেলে কোনগুলা? ভারী মৌল বলতে হচ্ছে যেমন ইউরেনিয়াম আছে। ঠিক আছে, কি একটা হচ্ছে তোর মনে হয় ইউরেনিয়াম, কি রে, ইউরেনিয়াম, র্যাডন। ঠিক আছে, ইউরেনিয়াম, র্যাডন, রেডিয়াম, এই সমস্ত এইগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো হচ্ছে আমাদের সবগুলো ভারী মৌল। ওকে, তাহলে দেখ ভারী মৌল অনেকগুলো আছে, কি আছে আমরা সেটা পরে দেখবো। তাহলে দেখ মাথায় রাখিস, দেখ যে তেজস্ক্রিয়তা কি জিনিস সেই সম্বন্ধে শোন।
একদম মুখস্থ করে দিব 100%, আর রিভিশন পুরো কমপ্লিট করে দিব, আর যাতে দ্বিতীয়বার বই থেকে তাকাতে না হয় সেইভাবে আমি করার চেষ্টা করছি। তার জন্য একটু কাটে কাটে টুকরো টুকরো করে বোঝাবার চেষ্টা করছি। ওকে, আরামসে বোঝ কি হচ্ছে। ইউরেনিয়াম, রেডন, রেডিয়াম বা ইউরেনিয়াম, থেরিয়াম, ঠিক আছে, কি হচ্ছে, এগুলো হচ্ছে ভারী মৌল। ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, এরকম কতগুলি ভারী মৌলের যে পরমাণু আছে, সেই ভারী মৌলগুলির যে পরমাণু আছে, সেই পরমাণুগুলির একটা নিউক্লিয়াস আছে, একদম আছে, ঠিক তো। তাহলে কি ইউরেনিয়াম, থেরিয়াম, কিরে রেডন লিখছি না আমি, থেরিয়াম লিখছি। ওকে, যেহেতু এটা বইতে দেওয়া আছে তাই বইটা বলছি আমি, ঠিক আছে, বাইরে নিয়ে থেকে বলছি নাই। থেরিয়াম, ওকে, কি হচ্ছে ইউরেনিয়াম, থেরিয়াম, এরকম কতগুলি ভারী মৌল, কিরে ভারী মৌল, ঠিক আছে, এরকম বলছে কি ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, বা আবার বলছি দেখ, ইউরেনিয়াম, থেরিয়াম বা রেডিয়ামের মতো, ইউরেনিয়াম, থেরিয়াম বা রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের, কিরে কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায়, নিজে থেকে যে কোনো অবস্থায় এই পরমাণু নিউক্লিয়াসটি বলছে কি যে আমাদের যে ভারী মৌলগুলি আছে, যেমন ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের যে পরমাণু আছে, সেই পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটি যে কোনো অবস্থায় নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অবিরাম গতিতে টুকরো টুকরো হয়ে বিভাজিত হতে থাকে, এবং এই বিভাজিত হয়ে নতুন নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াস গঠন করে। এবং এর সঙ্গে যখন বিভাজিত হয় তখন সঙ্গে সঙ্গে কি হয়, একটি অদৃশ্য, যেটা আমরা দেখতে পাই না, একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করে, ঠিক আছে, একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করে, এবং সেই রশ্মিটি অন্ধকার ঘরে ফটোগ্রাফিক প্লেট, ঠিক আছে, বা ধাতব প্লেট, এগুলো কি করে, এগুলোকে ছেদ করে, এবং যখন একটা গ্যাসের মধ্য দিয়ে এই রশ্মিটা পার হয়ে যায়, তখন সেই রশ্মিটা ওই গ্যাসটাকে আয়নিত করে, ওই গ্যাসটাকে কি করে, ওই গ্যাসটাকে আয়নিত করে। এই বিকিরিত রশ্মিগুলা, এই যে বিকিরিত রশ্মিগুলা হচ্ছে, সেই বিকিরিত রশ্মিগুলা আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কিছুর অপরেই প্রভাবিত হয় না। এই ঘটনাটাকে বলা হয়, বা এই যে বা ভারী মৌলগুলির বা ভারী মৌলের পরমাণুর এরূপ রশ্মি বিকিরণের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আবার বলছি দেখ, বহুত সিম্পল আছে, অনেক সিম্পল আছে, আমি এখানে আসছি তখন মাথায় সেট করার জন্য, চিন্তা করিস না, দুবার শোন। এইবার যদি মুখস্থ না হয়, এইবার যদি নিজে থেকে লিখতে না পারিস, তাহলে আমাকে তোরা কমেন্টে জানাইস, আর আমি 100% বলছি এবার তোদের পুরো সেট হয়ে যাবে। দেখ কি হচ্ছে, আমাদের ভারী মৌল আছে, যেমন এটা হচ্ছে একটা ভারী মৌল, ঠিক তো, আর একটা মৌল অনেকগুলা পরমাণু নিয়ে গঠিত হয়, ঠিক তো। তাহলে এ হচ্ছে একটা পরমাণু, কি এটা হচ্ছে একটা পরমাণু। ওকে, কি হচ্ছে দেখ, আমাদের কতগুলি ভারী মৌল আছে, যেমন ভারী মৌল বলতে কোনগুলা, যেমন ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে আমাদের কয়েকটি ভারী মৌল, ঠিক আছে। আবার বলছি দেখ, ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, এগুলি হচ্ছে আমাদের কয়েকটি ভারী মৌল। সেই ভারী মৌলগুলির, অর্থাৎ আমাদের ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের যে পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াস যেগুলো আছে, ঠিক আছে, সেই নিউক্লিয়াসগুলি যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে ভাঙতে শুরু করে, বা অবিরাম গতিতে, মানে অনেক তাড়াতাড়ি অবিরাম গতিতে কি হয়, শুধু ভাঙতে থাকে পুরো, বা বিভাজিত বা ভাগ হতে থাকে, ঠিক আছে। এবং এই বিভাজিত হয়ে কি করে বলতো, এই বিভাজিত হয়ে হয়ে এই পরমাণু নিউক্লিয়াস গুলা অন্য একটি মৌল তৈরি করে, কি হতো, অন্য একটি মৌলের যে পরমাণু আছে, সেই অন্য একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াস তৈরি করে, মানে নিউক্লিয়াস ভাঙে আবার নিউক্লিয়াস তৈরি করছে। বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস তো কি করছে, যে আমাদের যে ভারী মৌলগুলো আছে, যেমন ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর কি হচ্ছে, ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে পুরো একদম অবিরাম গতিতে, প্রচন্ড গতিতে পুরো একদম বিভাজিত হতে থাকে,
এবং বিভাজিত হয়ে হয়ে নতুন নতুন অন্য অন্য পরমাণুর নতুন নতুন অন্য অন্য মোলের পরমাণুর নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, এবং যখন বিভাজিত হয় তখন কি হয়, যে নতুন নতুন পরমাণুর নিউক্লিয়াস নতুন নতুন মোলের পরমাণুর নিউক্লিয়াস গঠন করে, এবং সেই সঙ্গে এই যখন বিভাজিত হয় তখন কি হয়, একটা রশ্মি নির্গত হয়, একটা অদৃশ্য রশ্মি, যেটা আমরা দেখতে পাই নাই, একটা অদৃশ্য রশ্মি এই নিউক্লিয়াস থেকে বিকিরিত হয়। সেই রশ্মিটা কি বলতো, সেই রশ্মিটা যখন কি করে, সেই রশ্মিটা যদি একটা অন্ধকার ঘরে ফটোগ্রাফিক প্লেট রাখা হয়, তাহলে ফটোগ্রাফিক প্লেট, বা যদি একটা তোর ইয়ে রাখা হয়, একটা তোর ধাতব পাত রাখা হয়, ঠিক আছে, সেই ধাতব পাত কি করে বলতো ভেদ করে দেয়। এবং যখন একটা গ্যাসের মধ্য দিয়ে এই এই অদৃশ্য রশ্মিটা পার হয়, তখন সেই রশ্মিটা যখন গ্যাসের মধ্যে পার হয় তখন গ্যাসটাকে পুরো আয়নিত করে। এবং এই বিকিরিত রশ্মিটা কি বলতো, আলোক, চাপ, তাপ, উষ্ণতা কোনো কিছুর অপরে প্রভাবিত হয় না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস তো, কোনো উপরে প্রভাবিত হয় না। তাহলে এবার যদি বলা হয় কি, তাহলে ভারী মৌলগুলির যে এরকম একটা রশ্মি বিকিরণ করার পদ্ধতি, বা রশ্মি বিকিরণ করার এই যে বিক্রিয়াটা, বা রশ্মি বিকিরণ করার এই ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। বুঝতে পারলিস তো? হ্যাঁ, বুঝতে পারলিস তো? তাহলে কি হচ্ছে, আমাদের যে ভারী মৌলগুলো আছে, সেই ভারী মৌলগুলার তুই বলা হয় তেজস্ক্রিয়তা কি জিনিস, তাহলে বলবি তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো, তাহলে আবার বলবি আমাদের যে ভারী মৌলগুলো আছে, যেমন ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস নিজে থেকে যে কোনো অবস্থায় স্বতঃস্ফূর্ত ভাবে বিভাজিত হতে থাকে, এবং বিভাজিত হওয়ার সময় বা বিভাজিত হয়ে হয়ে নতুন নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াস গঠন করে। এবং সেই সঙ্গে যখন বিভাজিত হয় তখন পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি অদৃশ্য রশ্মি, যেটা আমরা দেখতে পাই না, সে একটা অদৃশ্য রশ্মি বিকিরিত হয়, একটা অদৃশ্য রশ্মি কি হয়, বার হয়, একটা অদৃশ্য রশ্মি বিকিরিত হয়। এবং সেই রশ্মিটা যখন অন্ধকার ঘরে রাখা কোনো একটা ফটোগ্রাফিক প্লেটকে মধ্য দিয়ে যায়, তখন সেই ফটোগ্রাফিক প্লেটকে অক্রান্ত করে এমন একটা ধাতব পাতকে কি করে দেয়, ছানা করে দেয়, ভেদ করে। এবং যখন কোনো একটা গ্যাসের মধ্য দিয়ে যায় তখন গ্যাসটাকে পুরো একদম আয়নিত করে। এবং এই রশ্মিটা কোন এবং এই রশ্মিটা যখন যায় তখন সেই রশ্মিটার ওপর আলোক, চাপ, তাপ, উষ্ণতা প্রভৃতি যত ভৌত ধর্ম আছে, সেই ভৌত ধর্মগুলা কি করে, এই রশ্মিটা কোনো প্রভাবিত করতে পারে নাই। ঠিক আছে, তাহলে এই ভারী মৌলগুলির এই যে এইরকম একটা রশ্মি বিকিরণ করার যে ধর্মটা, সেইটাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, সিম্পল লাগলো কি নাই বল, যদি মুখস্থ না হয় তো আমাকে আরামসে বল। ঠিক আছে, ওকে। এবার যদি বলা হয় যে তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা, তাহলে দেখ এখানে দেখতে পাচ্ছি বলতো, যে মৌলগুলা থেকে আমাদের এই বিকিরিত রশ্মিটা বার হচ্ছে, বা যে মৌলগুলির জন্য, যে ভারী মৌলগুলির জন্য আমাদের এই তেজস্ক্রিয় ধর্ম দেখা যাচ্ছে, সেই মৌলগুলাকে বলা হয় কি, তেজস্ক্রিয় পদার্থ। তাহলে ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, এইগুলো যে ভারী মৌলগুলো আছে, সেই ভারী মৌলগুলা থেকে আমাদের তেজস্ক্রিয় রশ্মিটা বা তেজস্ক্রিয় ধর্মটা সেই জন্য বার হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে আমাদের ইউরেনিয়াম, থেরিয়াম এগুলো সবই হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় পদার্থ। দেখ কি হচ্ছে, এটা তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। কি বলা হয়, পদার্থ। অর্থাৎ কি, যে সমস্ত পদার্থ থেকে বা যে সমস্ত পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়, বা যে সমস্ত পদার্থের মধ্যে এই তেজস্ক্রিয়তা ধর্মটা দেখা যায়, সেই সমস্ত পদার্থকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। যেমন তেজস্ক্রিয় পদার্থ বলতে হচ্ছে ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম, এই ভারী মৌলগুলোর মধ্যে দেখা যায় আমাদের তেজস্ক্রিয় ধর্ম। তাই এইগুলা হচ্ছে আমাদের কি, তেজস্ক্রিয় পদার্থ। আরো অনেক আছে, সেগুলো আমরা আবার পরে দেখবো। ঠিক আছে, পরে দেখে যাবো, আরামসে কাজে যাবো। ঠিক আছে, এবার যদি বলা হয় যে দাদা এইখান থেকে এই যে রশ্মিটা আছে, এই যে বিকিরিত রশ্মি বার হচ্ছে, সেই রশ্মিটার নাম কি, তো মাথায় রাখিস সেই রশ্মিটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কি বলা এটাকে, তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। আমি মুখে বলছি, দেখ আমি লিখি নাই ঠিক করে। ঠিক আছে, কারণ হাত লেখা খুবই খারাপ, কারণ আমি পুরো একদম ইংলিশ মিডিয়ামে পড়েছি। ওকে,
রাতারাতি খুব খারাপ হয় আমার। তো কি হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। তাহলে কি, যে রশ্মিটা বিকিরিত হয় একটা ভারী মৌলের পরমাণু যেমন ইউরেনিয়াম থেরিয়াম থেকে, যখন নিউক্লিয়াসটা অটোমেটিক ভাগে ভাগে বিভাজিত হচ্ছে, তখন যে আমাদের বিকিরিত রশ্মিটা বার হচ্ছে, সেই রশ্মিটাকে বলা হয় কি, সেই রশ্মিটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এবং যেসব পদার্থ থেকে এই রশ্মিটা বার হয় বা যেসব পদার্থের ক্ষেত্রে এই তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়, সেই সব পদার্থকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। আরামসে লিখতে পারবি, কি লিখতে পারবি, যদি বলা এবারে যে কোশ্চেন আসে যে তেজস্ক্রিয়তা কি জিনিস, তেজস্ক্রিয় পদার্থ কি জিনিস, বা তেজস্ক্রিয় পদার্থের দুটি নাম বলো, বা তেজস্ক্রিয় রশ্মি কোন জিনিস, তাহলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু তোকে পুরা ঘুরায় ফেরায় বলে দিয়েছি। বুঝতে পেরেছিস তো? আশা করি বুঝতে পেরেছিস। এরপর আমরা জানবো আলফা বিটা গামা রশ্মি গুলা কি জিনিস। আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি এবং উৎস। যেমন আমাদের গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, সেরকম আমাদের আলফা বিটা গামা রশ্মি গুলা কোথা থেকে সৃষ্টি হয়, কিভাবে উৎপন্ন হয়, এবং এগুলো কি প্রাকৃতির হয়। যেমন আমাদের গঙ্গা নদী যেটা আছে সেটা কি তরল প্রাকৃতির, ঠিক তেমনি আমাদের যে আলফা বিটা গামা রশ্মি আছে সেগুলো কি প্রাকৃতির, এবং সেগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ওর উৎসগুলো কি, সেই সম্বন্ধে আমরা জানবো। কি রে, তাহলে হেডিং মার কি, এইটা আছে আমাদের আলফা বিটা আর গামা রশ্মির কি প্রকৃতি, কি প্রাকৃতির বটে এরা, প্রকৃতি ও উৎস। দেখ, এদের আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বা ঠিক করে এখনো বুঝতে পারি নাই যে আমাদের আলফা রশ্মিটা কিভাবে সৃষ্টি হয়, আলফা রশ্মি কোথা থেকে পাই, আর বিটা রশ্মি কোথা থেকে পাই। ঠিক আছে, এবার 100% পুরো কনসেপ্ট সাথে প্রথম সেট হয়ে যাবে, প্রথম রিভিশন হয়ে যাবে যে কিভাবে সৃষ্টি হয় এই আলফা বিটা গামা রশ্মি, সে সম্বন্ধে শোন। কি হচ্ছে, দেখ ভাই, আমাদের একটা ভারী মৌল আছে যেমন ইউরেনিয়াম থেরিয়াম, ঠিক আছে, একটা ভারী মৌল আছে। ওকে, তাই তো। আর আমরা কি জানি যে ভারী মৌলের যে পরমাণু আছে, সেই ভারী মৌলের পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা যে কোনো অবস্থায় নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে শুরু করে বা অবিরাম গতিতে পুরো বিভাজিত হতে থাকে, হয় কি না, হয়। এবং সেই সঙ্গে আমাদের একটা রশ্মি বিকিরিত হয়, সেই রশ্মিটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। অর্থাৎ কি, যে একটি পরমাণুর, একটি ভারী মৌলের পরমাণুর যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস যখন বিভাজিত হয়, মানে যখন বিভাজিত হচ্ছে, তাহলে সেই বিভাজিত হওয়ার সময় কি হচ্ছে, যে আমাদের যে তেজস্ক্রিয় রশ্মিটা বার হচ্ছে, সেই তেজস্ক্রিয় রশ্মির গতিপথে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র, এইদিকে মাইনাস এইদিকে প্লাস, যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করি, বুঝতে পারছিস তো, বা তড়িৎ ক্ষেত্রটা স্থাপন করি, দেখ কি বলছি, যে আমাদের এই তেজস্ক্রিয়তা যখন হয়, অর্থাৎ কি, যখন একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস অটোমেটিক অটোমেটিক বিভাজিত হতে থাকে, ঠিক আছে, অবিরাম গতিতে বিভাজিত হতে থাকে, তখন বিভাজিত হওয়ার সময় মনে কর একটা তেজস্ক্রিয় রশ্মি বার হচ্ছে। সেই তেজস্ক্রিয় রশ্মিটা যখন বার হয়, সেই তেজস্ক্রিয় রশ্মির গতিপথে যদি আমরা একটা কি, তড়িৎ ক্ষেত্র, কি রে, একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করি, অর্থাৎ কি এদিকে প্লাস এদিকে মাইনাস আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে দেখা যায় আমাদের এই তেজস্ক্রিয় যে রশ্মিটা আছে, আমাদের এই তেজস্ক্রিয় কি রে, আমাদের এই তেজস্ক্রিয় রশ্মিটা তিন ভাগে ভাগ হচ্ছে। কি বলতো, ভিন্ন ভিন্ন তিনটি ভাগে ভাগ হচ্ছে। একটা কি, একটা এই দিকে গেছে, একটা সোজা গেছে, আর একটা এই সাইডে গেছে। বুঝতে পারলিস তো, কি হচ্ছে, তিনটি রশ্মিতে ভাগ হচ্ছে। এই তিনটি রশ্মিকে বলা হয় একটাকে আলফা, এটাকে বলা হয় গামা, আর এইটাকে বলা হয় বিটা। ওকে, বুঝতে পারছিস তো। তাহলে আর বলছি, দেখ যে দেখ কি হচ্ছে, দেখ নাম্বার 1, আলফা রশ্মি কিভাবে সৃষ্টি হয়। আমরা আমাদের এই তেজস্ক্রিয় ধর্মের জন্য, আমাদের এই তেজস্ক্রিয়তা ধর্মের জন্য যখন একটা পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয় এবং পরমাণু নিউক্লিয়াস থেকে একটা তেজস্ক্রিয় রশ্মি বার হয়, সেই তেজস্ক্রিয় রশ্মির গতিপথে যদি আমরা একটা, সেই তেজস্ক্রিয় রশ্মির গতিপথে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করি, একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে দেখা যাবে যে আমাদের এই তেজস্ক্রিয় রশ্মিটা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, তিনটি ভাগে ভাগ হচ্ছে। ওকে, কি হচ্ছে, তিনটি ভাগে ভাগ হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি আমরা, এবং তিনটি ভাগ হচ্ছে। যেমন বলছে, যেমন কি, যেমন নম্বর 1 কি, যেমন নম্বর 1 আমাদের কি হচ্ছে, নম্বর 1 হচ্ছে যে আমাদের একটি অংশ কি হচ্ছে, এই তেজস্ক্রিয় রশ্মির একটা অংশ, একটি অংশ, দুটি অংশ, তিনটি অংশ, ঠিক তো। তাহলে কি হচ্ছে, এদের একটি অংশ বৈদ্যুতিক ক্ষেত্র যেটা আছে, বৈদ্যুতিক ক্ষেত্রের ঋণাত্মক, কি হচ্ছে, ঋণাত্মক মেরুর দিকে সামান্য হেলে বা বেঁকে
প্রবাহিত হয়, সেই রশ্মিটাকে বলা হয় কি আলফা রশ্মি। ঠিক আছে, কি বলা হয় আলফা রশ্মি। আমাদের যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করি তখন তড়িৎ ক্ষেত্রের যে ঋণাত্মক মেরুটা আছে, এটা মাইনাস ঋণাত্মক, যতদিকে আমাদের ঋণাত্মক মেরু থাকে সেই ঋণাত্মক মেরুর দিকে আমাদের রশ্মি সামান্য হেলে প্রবাহিত হয় বা সামান্য হেলে গতিত হয়। ঠিক আছে, আবার বলছি দেখ, এদের এদের বলছি একটি অংশ কি হয়, একটি অংশ বৈদ্যুতিক ক্ষেত্রের যে ঋণাত্মক মেরু আছে সেই ঋণাত্মক মেরুর দিকে সামান্য হেলে অগ্রসর হয়, এটিকে বলা হয় আলফা রে বা আলফা রশ্মি। এবার দেখ বিটা রশ্মি কি, এবার অবভিয়াসলি বলতে পারবি যে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে ধনাত্মক মেরুটা আছে সেই ধনাত্মক মেরুর দিকে সামান্য হেলে অগ্রসর হয় যে রশ্মিটা, সেই রশ্মিটাকে বলা হয় আমাদের কি বিটা রশ্মি বা বিটা রে। এবং আমাদের এই যে আমাদের আরেকটা রশ্মি আছে সেই রশ্মিটা কি হচ্ছে না ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, মাঝে মাঝে গেছে, সেই রশ্মিটাকে বলা হয় গামা রশ্মি। ওকে, বুঝতে পারছিস তো? তাহলে আলফা রশ্মি, গামা রশ্মি আর বিটা রশ্মি কি করে সৃষ্টি হচ্ছে বুঝতে পারছিস তো? অটোমেটিক এটা বুঝতে পারছিস, সবগুলাই হচ্ছে তেজস্ক্রিয়তা রশ্মি। সেই তেজস্ক্রিয়তা রশ্মিটা আমাদের যখন তড়িৎ ক্ষেত্র স্থাপন করছি তখন তড়িৎ ক্ষেত্রের ফলে যেদিকে ঋণাত্মক আছে সেই ঋণাত্মকের দিকে একটা রশ্মি বাকি যাচ্ছে, সেই রশ্মিটা হচ্ছে আমাদের আলফা রশ্মি। আর একটা রশ্মি আছে যেটা হচ্ছে ধনাত্মকের দিকে বাকি যাচ্ছে, সেইটা হচ্ছে বিটা রশ্মি। এবং একটা রশ্মি ধনাত্মক ঋণাত্মক সোজা চলে যাচ্ছে আমাদের এই সোজাসুজি। ওকে, না ধনাত্মক নাকি ঋণাত্মক, এই রশ্মিটা হচ্ছে আমাদের কি গামা রশ্মি। তাহলে এবার একটা কথা বল ভাই, এবার একটা কথা বল, যদি একটা চৌম্বক আছে মনে করো, ঠিক আছে, এই একটা চৌম্বক আছে আর এই একটা চৌম্বক আছে, এবার সেই চৌম্বকটার যদি দু সাইডে, এই সাইডে প্লাস আর এই সাইডে যদি প্লাস থাকে তাহলে ওই চৌম্বক গুলাকে আমরা সরাতে পারি, জোড়াই নাই জোড়াই। তখনই আকর্ষণ হয় যখন কি হয়, যখন একটা প্লাস আর একটা মাইনাস হয়। ঠিক কিনা? একদম ঠিক। আমাদের দুটা চৌম্বকের আধান যখন প্লাস মাইনাস হয় তখনই তারা চিপকে। ঠিক তেমনি যে এইখানে বুঝতে পারছি যে আমাদের তড়িৎ আধানের যে ঋণাত্মকটা রয়েছে সেই ঋণাত্মকের দিকে এটা বাড়ছে মানে কি, অফকোর্স এই আলফার যে আধান সেটা হচ্ছে কি প্লাস, অফকোর্স এটা যেহেতু মাইনাস, আর এই যে আলফা রশ্মিটা আছে সেটা কি ধনাত্মক আধান যুক্ত বলে, তার জন্য কি হচ্ছে এই ঋণাত্মকের দিকে হালকাটা আকর্ষিত হয়ে ওদিকে বাঁকিয়ে গেছে। ঠিক তেমনি এখানে দেখতে পাচ্ছি কি বলতো, আমাদের এই প্লাসের দিকে আমাদের ধনাত্মকের দিকে কোনটা আকর্ষিত হবে ঋণাত্মক, মানে বিটা রশ্মি হচ্ছে কি আমাদের ঋণাত্মক রশ্মি, এর আধান কি বিটা রশ্মির আধান হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, আর দেখতে পাচ্ছি না ধনাত্মকের দিকে না ঋণাত্মকের দিকে, আর আমরা জানি কি যে না ধনাত্মকের দিকে না ঋণাত্মকের দিকে কোনো দিকে প্রবাহিত হচ্ছে নাই, কোনো দিকে অগ্রসর হচ্ছে না, যে রশ্মিটা সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি। অর্থাৎ কি এই গামা রশ্মি কোন রকম আধান থাকে নাই, না ঋণাত্মক নাকি ধনাত্মক কোন রকম এখানে আধান থাকে নাই। বুঝতে পারলিস? একদম বুঝতে পারলিস। চল তাহলে এরপর এর প্রকৃতির সম্বন্ধে জানা যাক, এর উৎস সম্বন্ধে তো বুঝতে পারলাম, এবার এর প্রকৃতির সম্বন্ধে আমরা জানবো এর প্রকৃতি কিরকম হয়। দেখ কি হচ্ছে এর প্রকৃতি, দেখা যাক। এই যে আলফা রশ্মিটা আছে, ভালো করে শুন, এই যে আলফা রশ্মিটা আছে এই আলফা রশ্মির প্রাকৃতি কিরকম হয় কি বলছি দেখ। আলফা রশ্মি ধনাত্মক কি হচ্ছে, ধনাত্মক বলে কিনা একদম, আলফা রশ্মি হচ্ছে, আলফা রশ্মি বা আলফা রে ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি, ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। কি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। আরে দাদা তুমি বললে এটা আলফা রশ্মি বটে, আর এখন বলছো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ সমষ্টি বলছো, ঠিক তো কোয়েশ্চেন আসছে। বাট হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যে আলফা রশ্মি হয় সে যে প্রাকৃতিটা সেটা অ্যাকচুয়ালি জানিস কেমন হয়, সেটা হয় কি বলতো যে আমাদের এই আলফা রশ্মিটা ধনাত্মক আধান যুক্ত, ধনাত্মক তড়িৎ আধান যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পদার্থ কণার সমষ্টি হয়। ঠিক আছে, এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টিটা তীব্র বেগে প্রচন্ড বেগে নির্গত হয় বলে মনে হয় যে এটা একটা রশ্মি, বাট আলফা রশ্মি অ্যাকচুয়ালি কোনো রশ্মি নয়, এটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের কি ধনাত্মক তড়িৎ আধান যুক্ত, ধনাত্মক তড়িৎ আধান যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি হচ্ছে একটা আলফা রশ্মি। এবারে আলফা রশ্মিটা এবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণাগুলা প্রচন্ড বেগে তীব্র বেগে নির্গত হয় বলে মনে হয় যে এটা একটা রশ্মি। এ হচ্ছে প্রাকৃতিক।
ঠিক আছে, এবার বিটাটা আছে, বিটা যেটা আছে, বিটা রশ্মিটা কি হচ্ছে, বিটা রশ্মি যদি প্রাকৃতিক দেখতে চাই তাহলে কি হচ্ছে বলতো, বিটা হচ্ছে কি ঋণাত্মক, কি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক তড়িদাধানযুক্ত, এটা হচ্ছে ঋণাত্মক তড়িদাধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি, এবং এই বিটা কণা প্রচন্ড বেগে প্রচন্ড গতিতে নির্গত হয় বলে মনে হয় যে বিটা রশ্মি একটা রশ্মি, বাট বিটা একটা রশ্মি নয় আসলে, কি হচ্ছে এটা, এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থের সমষ্টি। ঠিক আছে, কি হচ্ছে, এটাও তীব্র বেগে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে যে বিটা একটা রশ্মি। ঠিক আছে, বাট মাথা রাখিস যে আমাদের আলফা যেটা আছে এইটা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, বিটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি, কিন্তু আমাদের যেটা আছে গামা রশ্মিটা, গামাটা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি নয়, এটা হচ্ছে জাস্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য, কি হচ্ছে একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কি হচ্ছে হচ্ছে আমাদের কি একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কে কি বলছি ধ্যান দিয়ে শোন, আমি বারবার লিখছি না, ধ্যান দিয়ে শোন আমি কি কি বলছি, অটোমেটিক রিভিশন হয়ে যাবে ভালো করে শুনলে, আর নোটস করলে একদম পাক্কাপাকি রিভিশন কমপ্লিট। ঠিক আছে, কি হচ্ছে যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের ধনাত্মক তড়িদাধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি হচ্ছে একটা আলফা রশ্মি, এবং সেই আলফা রশ্মিটা কি হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণাগুলা কণিকাগুলা প্রচন্ড গতিবেগে নির্গত হয়, তার জন্য মনে হয় যে আমাদের আলফা একটা রশ্মি। ঠিক তেমনি আমাদের বিটা হচ্ছে কি ঋণাত্মক আধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, এবং এই বিটা রশ্মিও বা বিটার যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণাগুলো আছে সেগুলো প্রচন্ড বেগে নির্গত হয়, তাই মনে হয় যে বিটা একটা কি, বিটা হচ্ছে একটা আমাদের রশ্মি। এবং আমাদের গামাটা আছে, এই গামাটা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থের কণিকা নয়, এটা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পদার্থের কণা নয়, এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলিস তো, এই হচ্ছে তোর প্রাকৃতিক। তাহলে কি বিটা, আচ্ছা আলফা গামা আর বিটা তিনটার পজিশন বুঝতে পারলিস তো, অফকোর্স বুঝতে পেরেছিস। এরপর দেখবো আধান সম্বন্ধে। তাহলে আমরা বুঝতে পেরেছি কি যে আমাদের যে আলফা রশ্মি আছে কি ধনাত্মক আধান, বিটা হচ্ছে আমাদের কি, কি হচ্ছে বিটা রশ্মি, আমাদের বিটা রশ্মি হচ্ছে আমাদের ঋণাত্মক আধান, এবং যে গামাটা আছে গামা হচ্ছে নিস্তড়িত, গামার কোন রকম আধান কিন্তু নাই, কোন রকম আধান গামার নাই, গামার আধান হচ্ছে শূন্য। এবার দেখ যে আলফা রশ্মিটা আছে আধান কি, প্রতিটি আলফা কোণার আধান, প্রতিটি যে আলফা কোণা আছে এই প্রতিটি আলফা কোণার আধান হচ্ছে +2 একক, কি হচ্ছে প্রতিটি আলফা কোণার আধান হচ্ছে +2 একক, এবং প্রতিটি বিটা কোণের একক হচ্ছে -1 একক, যেহেতু ঋণাত্মক তাই মাইনাস নিয়েছি। ঠিক তো, প্রতিটি বিটা কোণের একক হচ্ছে আমাদের -1 একক। ঠিক আছে, প্রতিটি আলফা কোণার আধান হচ্ছে +2 একক, এবং প্রতিটি বিটা কোণার আধান হচ্ছে -1 একক, কি হচ্ছে -1 একক। এবার যদি দেখতে চাই যে কার ভরটা বেশি, আলফা কোণার ভর বেশি নাকি বিটা কোণার ভর বেশি নাকি গামা কোণার ভর বেশি, তাহলে মাথায় রাখিস সব থেকে বেশি ভর হচ্ছে আমাদের এই আলফা কোণার। এই আলফা কোণার ভর হচ্ছে কত বলতো, +4 একক, এতটা ভর, +4 একক ভর হচ্ছে আমাদের একটা আলফা কোণার। ঠিক আছে, তারপরে যার ভরটা হয় সেটা হচ্ছে আমাদের বিটা কোণা, আর বিটা কোণার ভরটা একদম নগণ্য অনেক কম, তার জন্য এটা বাদেই দে, বিটা কোণার বলতে গেলে ভরটা অনেক কম, লেখাই যায় না, 0.00054 একক, এতটাই কম। বুঝতে পারছিস তো, এই কি এটা লিখছি নাই। আর আমাদের সব থেকে কম ভর হচ্ছে আমাদের গামা রশ্মিটার, গামা রশ্মি কোনো আধানে নাই কে, মানে কি গামা রশ্মির যে ভরটা আছে সেটা কি পুরো শূন্য আছে। ওকে, তাহলে গামা রশ্মির ভর হচ্ছে পুরো শূন্য। ঠিক আছে, বুঝতে পেরেছিস, তাহলে ভর হচ্ছে পুরো শূন্য। তাহলে আমাদের যে ভরটা আছে তাহলে কি, যদি আমাদের আলফা কোণার আধান হচ্ছে +2 একক, আলফা কোণার ভর হচ্ছে +4 একক, এবং দেখতে পাচ্ছি বিটা কোণার যে ইয়াটা আছে, বিটা কোণা যেটা আছে সেই বিটা কোণার যে আধানটা আছে, বিটা কোণার আধান হচ্ছে কি -1 একক, এবং বিটা কোণার সেরকম কোনো ভর নেই, তাই ভরটা আমরা লিখছি নাই। এবং আমাদের যে গামা গামা কোণা আছে সেই গামা কোণার কোনরকম আধান নাই, কি আধানও শূন্য, আর যেহেতু কোনো আধান নাই মানে গামা কোণার ভরটা হচ্ছে পুরো শূন্য। ঠিক আছে, একদম ঠিক। এবার বল, এবার যদি দেখতে চাই যে ভেদন ক্ষমতা, তাহলে মাথায় রাখিস যে আমাদের আলফা কোণা আছে সেই আলফা কোণাটার ভেদন ক্ষমতা অনেক কম। আমরা কি জানি, আমরা জানি যে একটা মোটা লোক অনেক বেশি অনেক কম ধরতে পারে, ঠিক কি না, তাহলে দেখতে পাচ্ছি আর মোটা লোক ভরটা বেশি হয়, ঠিক তেমনই এই যে আমাদের আলফা রশ্মি আছে, যেহেতু আমাদের এই আলফা রশ্মির ভরটা হচ্ছে অনেক বেশি,
ভর একক। তাই কি এই আলফা রশ্মিটার ভরটা অনেক বেশি হওয়ায়, অনেক মোটা সোটা হওয়ায় এ দৌড়তে পারবে না, অর্থাৎ কি এর গতিবেগটা অনেক কম। কি হচ্ছে আমাদের একটা আলফা রশ্মির ভরটা বেশি হওয়ায় এর গতিবেগ কম, তার জন্য এ বেশি মোটা একটা ধাতব পাতকে ছেদ করতে পারে নাই। একটা কি বলতে গেলে 0.1 এম 0.1 মিলিমিটার পাতলা একটা সরু অ্যালুমিনিয়ামের ধাতব পাতকেই ছেদ করতে পারে আমাদের এই আলফা রশ্মি। বুঝেছ তো? এবার যেটা আছে বিটা রশ্মিটা, বিটা রশ্মির ভর যেহেতু নাই, যেহেতু বিটা রশ্মির ভরটা অনেক কম, তাহলে কি হচ্ছে বিটা রশ্মির ভরটা যেহেতু অনেক কম, তাহলে গতিবেগ অনেক বেশি। আর গতিবেগ বেশি মানে কি অনেক বেশি ভেদ করতে পারবে, অর্থাৎ কি 5 পুরু একটা অ্যালুমিনিয়াম ধাতব পাতকে ভেদ করতে পারে, ছেদা করে পার হয়ে যেতে পারে আমাদের একটা কি বিটা রশ্মি। বুঝতে পারছিস তো? কি কি বলছি দেখ, আমাদের একটা আলফা রশ্মির যেহেতু ভরটা অনেক বেশি, তাহলে যেহেতু আলফা রশ্মির ভরটা অনেক বেশি আর গতিবেগটা অনেক কম, তার জন্য এর গতিবেগ অনেক কম, তার জন্য কি হচ্ছে বেশি মোটা ধাতব পাতকে আমাদের আলফা রশ্মি ভেদ করতে পারে নাই। 0.1 এবং 0.1 পুরো একটা ধাতব পাতকে ভেদ করতে পারে। কিন্তু আমাদের যে বিটা রশ্মি আছে, এই বিটা রশ্মির ভরটা অনেক কম এবং গতিবেগটা অনেক বেশি হওয়ায় অনেক মোটা 5 পুরু একটা অ্যালুমিনিয়াম পাতকে ছেদ করতে বা ভেদ করতে পারে। ঠিক আছে? এবং আরো বেশি ভেদ করতে পারে কার বলতো এই গামা রশ্মিটা, কারণ গামা রশ্মি তো একদমই ভরটা নাই, আর ভর একদমই নাই মানে কি অনেক বেশি গতিবেগটা আছে, আর বেশি গতিবেগ আছে মানে ভেদন ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ কি একটা গামা রশ্মি অনেক মোটা, প্রায় প্রায় তোর কত বলতো প্রায় 8 সেমি মোটা একটা অ্যালুমিনিয়াম ধাতব পাতকে ভেদ করতে পারে, ছাড়া করে দিতে পারে। বুঝলি তো? তাহলে ভেদন ক্ষমতার দিক থেকে বলতে গেলে যে আমাদের আলফা কণা হচ্ছে সব থেকে নিচে, তারপরে বিটা, আর তার থেকে বেশি হচ্ছে আমাদের কি এই গামা। ওকে, তাহলে ভেদন বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। এবার যদি বলা হয় যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোন রশ্মিটার বেশি, আলফা, বিটা নাকি গামা, তাহলে মাথায় রাখিস আমাদের যে আলফা কণা আছে, সেই আলফা কণাটার বা সেই আলফা রশ্মিটার, এই আলফা রশ্মিটা গ্যাসকে বেশি পরিমাণে আয়নিত করে যেহেতু এর ভরটা বেশি, এবং আমাদের বিটা রশ্মিটা তারপরে গ্যাসকে আয়নিত করে। ঠিক আছে? আলফার পরে আমাদের বিটা কণা আছে, গ্যাসকে আয়নিত অনেক কম করে। কি হচ্ছে আমাদের বিটা কণা গ্যাসকে আয়নিত অনেক কম করে, আমাদের আলফা কণা গ্যাসকে বা আমাদের আলফা রশ্মি গ্যাসকে আয়নিত বেশি করে। এবং আমাদের গামা রশ্মি যেহেতু কোন রকম ভরেই নাই, তাই গামা রশ্মি আমাদের কোন রকম গ্যাসকে আয়নিত করে না। যদি কোশ্চেন আসে যে সব থেকে গ্যাসকে বেশি আয়নিত করার ধর্ম কোন রশ্মির আছে, তাহলে কি বলবি এখানে আলফা রশ্মির আছে, এবং সব থেকে কম কার আছে গামা রশ্মির আছে। ঠিক তো? এই হচ্ছে এদের প্রকৃতি, আধান, ভেদন ক্ষমতা, ভর আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, সবকিছু এখানে বুঝাই দিলাম। এরপর যদি কোনো কোশ্চেন থাকে বা যদি বুঝতে না পারিস তাহলে কমেন্টে জানাতে একদম ভুলিস না, কারণ আমি সব সময় রেডি আছি তোদেরকে গাইড করার জন্য ভাই। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। এরপর দেখবো আমরা তেজস্ক্রিয় মৌলগুলোর নাম। চলো বলেছিলাম প্রথমে যে আমাদের যে ভারী মৌলগুলো আছে, সেই ভারী মৌলগুলা থেকে আমাদের তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। ওই ভারী মৌল থেকে আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সেই ভারী মৌলগুলাকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। ঠিক কিনা? তাহলে দেখা যাক এই তেজস্ক্রিয় মৌলগুলার নাম। মাথা রাখিস, এগুলো পরীক্ষায় আসতে পারে। কি বলতো এই কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম বলো বা কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, এই কোশ্চেনটা কিন্তু এক্সামে আসতে পারে। তেজস্ক্রিয় তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল সমূহ কি হচ্ছে মাথায় রাখ। তেজস্ক্রিয় মৌল সমূহ কি হচ্ছে আমাদের প্রাকৃতিতে অবস্থিত মৌলগুলির মধ্যে আমাদের পোলোনিয়াম আছে। কি আছে আমাদের বলতো পোলোনিয়াম, কি হচ্ছে নাম্বার 1, কি হচ্ছে পোলোনিয়াম, কি রে পোলোনিয়াম। 2 হচ্ছে আমাদের রেডন, কি হচ্ছে পোলোনিয়াম, যেটা হচ্ছে আমাদের পিও। ঠিক আছে? রেডন যেটা হচ্ছে আরএন, কি হচ্ছে পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, অক্টিনিয়াম। 3 হচ্ছে কি আমাদের রেডিয়াম, যেগুলো তোর বই দেখে নিবি কতগুলো আছে। ঠিক আছে? রেডিয়াম যেটা হচ্ছে কি আর এ, অক্টিনিয়াম 4 নম্বর আছে কি অক্টিনিয়াম। ঠিক আছে? আরো মৌল আছে যেগুলো হচ্ছে কি আমাদের
তেজস্ক্রিয় মৌল বলা হয়। কি বলা হয়? এটা বলো তেজস্ক্রিয় মৌল বলা হয়। কি বলা হয়? যে আমাদের যে প্রাকৃতিতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর মধ্যে আমাদের যা আছে কি বলতো পোলোনিয়াম, র্যাডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, এসি। ঠিক আছে, কি হচ্ছে র্যাডন, কি হচ্ছে পোলোনিয়াম, র্যাডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থেরিয়াম, প্রোটাক্টিনিয়াম এবং ইউরেনিয়াম। কি হচ্ছে ইউরেনিয়াম তো মাথায় থাকবে কে, ইউরেনিয়াম সবসময় রাখবিস। ঠিক আছে, ইউরেনিয়াম আছে, থেরিয়াম আছে, কি হচ্ছে থেরিয়াম। এই সমস্ত হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় মৌল। এবং ইউরেনিয়ামের মতো যতগুলা মৌল আছে সব মৌল হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল। বুঝতে পেরেছিস তো? আশা করি বুঝতে পেরেছিস। এরপর আমরা দেখব যে আমাদের যে তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হচ্ছে একটা মোটা একটা ভারী পরমাণু নিউক্লিয়াস থেকে, এই মৌলগুলার পরমাণু নিউক্লিয়াস থেকে আমাদের যে তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হচ্ছে সেই তেজস্ক্রিয় রশ্মিটা অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয় সেই সম্বন্ধে একটু বুঝ। এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখ কি হচ্ছে, কি হয় দেখ কি হচ্ছে। আমরা জানি আমাদের কি বলতো আলফা বিটা গামা রশ্মির উৎসস্থল কোথায়? উৎসস্থল হচ্ছে কি একটি পরমাণুর নিউক্লিয়াস। সেই পরমাণুর নিউক্লিয়াস থেকে আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র স্থাপন করে নিয়ে কি করছি আমাদের তিনটা রশ্মি পাচ্ছি আলফা বিটা গামা। মানে কি হচ্ছে এই আলফা বিটা গামা তিনটা রশ্মির উৎসস্থল কোথায়? উৎসস্থল হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াস থেকে অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে। ঠিক কি না? একদম ঠিক। ঠিক আছে, তাহলে কি এই আলফা বিটা গামা রশ্মির উৎসস্থল হলো কোথায়? উৎসস্থল হলো পরমাণু নিউক্লিয়াস। এটা পরমাণু নিউক্লিয়াস। তো কোন একটি পরমাণুর নিউক্লিয়াসে বলতো কি কি থাকে কণিকা? দুটো থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রোটন আর একটা কমনটা জানা, একটা হচ্ছে নিউট্রন। কি রে? প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, একটা প্রোটন আর একটা নিউট্রন। তাহলে আমাদের পরমাণু নিউক্লিয়াসে যদি কোনো কারণে এই প্রোটন আর নিউট্রন সংখ্যার খুব বেশি পার্থক্য হয়ে যায়, মানে কি হয়তো নিউট্রন এগুলো 20 আর প্রোটন এগুলো তো 10, যদি এরকম কোন একটা অবস্থা হয়ে যায় যাদের মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি হয়? আবার বলছি দেখ, আলফা বিটা গামা রশ্মির উৎসস্থল হচ্ছে নিউক্লিয়াস। তো কোন একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমাদের দুটি কণিকা থাকে, একটা হচ্ছে প্রোটন একটা নিউট্রন। তাহলে কোন একটি পরমাণু নিউক্লিয়াসে যদি কোনো কারণে প্রোটন ও নিউট্রন সংখ্যার খুব বেশি প্রোটন ও নিউট্রন সংখ্যার খুব বেশি পার্থক্য হয়ে যায় বা খুব বেশি পার্থক্য হলে নিউক্লিয়াসটি অস্থায়ী ও শতভঙ্গুর হয়ে যায়। ফলে ওইসব পরমাণু নিউক্লিয়াস নিজে থেকেই অবিরাম গতিতে পুরো একদম ভাঙতে শুরু হয়। কি হয়? ভাঙতে শুরু হয় বা কি হয় ওই পরমাণুগুলি অস্থায়ী অবস্থায় ওদের নিউক্লিয়াসে কি হয় দেখ, ওই ওইসব পরমাণুগুলি কি হয় যখন একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রন সংখ্যার খুব বেশি পার্থক্য হয়ে যায়, তখন একটি নিউক্লিয়াস কি বলতো অস্থায়ী হয়ে পড়ে এবং শতভঙ্গুর হয়ে পড়ে। বুঝতে পারছিস তো? এর ফলে কি হয়? ফলে এইসব পরমাণুর নিউক্লিয়াসের ভাঙন, এইসব পরমাণুর নিউক্লিয়াসে ভাঙন শুরু হয় এবং পরমাণুগুলির তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। বুঝতে পারলিস তো? ঠিক আছে, এই পরমাণুগুলির অস্থায়ী অবস্থায় ওদের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি ও বিটা রশ্মি নির্গত হয়। কিন্তু মাথায় রাখিস একসাথে একটা নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি আর বিটা রশ্মি নির্গত হয় না। যদি ভাবা হয় যে একসাথে আলফা রশ্মি আর বিটা রশ্মি নির্গত হয়, তাহলে এটা হচ্ছে ভুল। ঠিক আছে, কি হয় কখনো বার হয় আলফা রশ্মি, তারপরে বার হয় বিটা রশ্মি। একসাথে আলফা রশ্মি আর বিটা রশ্মি নির্গত হতে পারে না। তাহলে কিন্তু নিউক্লিয়াস থেকে কখনো একসঙ্গে আলফা রশ্মি কোনা অ্যাকচুয়ালি কোনায় তো হচ্ছে এগুলো না। হ্যাঁ, কি হচ্ছে কোনায় হচ্ছে অ্যাকচুয়ালি রশ্মি বলছি কি হচ্ছে, তাহলে এই আলফা কোনা ও বিটা কোনা নির্গত হয় না। আলফা কোনা অথবা বিটা কোনা নির্গমনের ফলে নতুন নতুন পরমাণু সৃষ্টি হয়। কি হচ্ছে যখন একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কোনা বা বিটা কোনা নির্গত হয়, তখন পরমাণুটির মধ্যে নতুন নতুন পরমাণু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সেটা কি করে সৃষ্টি হয় সেই সম্বন্ধে আমরা 2 মিনিট পরে জানছি। এইটা ভালো করে বুঝ। ওকে, কি হচ্ছে নতুন নতুন পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং যখন তেজস্ক্রিয় একটি মৌল থেকে কি হয়, যখন তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের আলফা বা বিটা কোনা নির্গত হয় বা নির্গমনের পর এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে
অতিরিক্ত কিছু শক্তি সঞ্চিত হয়। কি হয়? অতিরিক্ত কিছু শক্তি সঞ্চিত হয় বা উৎপন্ন হয়, এবং এই অবস্থায় নিউক্লিয়াসটি উদ্দীপিত অবস্থায় থাকে, ফলে ওই বাড়তি শক্তি তরঙ্গের আকারে বাইরে বেরিয়ে যায়। সেই তরঙ্গটাকে বলা হয় কি? গামা রশ্মি। মানে বুঝতে পারছে কি? আমাদের কোনা হচ্ছে আমাদের কি? আলফা হচ্ছে কোনা, বিটা হচ্ছে কোনা, বাট গামা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি হচ্ছে? একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামাটা। বুঝলি তো? গামা হচ্ছে রশ্মি নয়। কি হচ্ছে? যখন একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি বা বিটা রশ্মি নির্গত হয়, তখন কি হয়? যখন আলফা রশ্মি বা বিটা রশ্মি নির্গত হয়, তখন এই পরমাণু নিউক্লিয়াস থেকে কি হয়? যে নতুন নতুন পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়, সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, এবার যখন পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা বা বিটা কণা নির্গত হয়, তখন এই নিউক্লিয়াসের মধ্যে অতিরিক্ত কিছু শক্তি সঞ্চিত হয়, এবং সেই শক্তিটা তীব্র বেগে এই নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যায়। সেই নির্গত রশ্মিটাকে বলা হয় কি? গামা রশ্মি। সেই শক্তিটা হচ্ছে গামা রশ্মি, যে গামা রশ্মি প্রাকৃতিক হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মতো। বুঝতে পেরেছিস? আশা করে বুঝতে পেরেছিস। এরপর আমরা জানবো যে তেজস্ক্রিয় রশ্মির নির্গমনের ফলে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি কিভাবে হয়, সেই সম্বন্ধে এবার একটু বোঝার চেষ্টা কর। দেখ, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, অনেক সহজ আর অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করি বিরক্ত লাগছে না। এবার যদি বিরক্ত হোস তো কমেন্টে জানাস, কারণ পরের বার যখন ক্লাসটা নিয়ে আসবো বিরক্ত না হোস, পরের বার যখন ক্লাসটা নিয়ে আসবো তখন যদি বিরক্ত না হোস, সেইভাবে ক্লাসটা করার চেষ্টা করবো। ঠিক আছে? তাও কিন্তু বিরক্ত হোস না, কারণ আমি তোর জন্য ক্লাসটা করাচ্ছি, নাকি আমার নিজের জন্য। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক। একই হেডিং মান একটা তেজস্ক্রিয়, কি হচ্ছে? তেজস্ক্রিয়, আরে হাত লেখা খুবই খারাপ, বাংলা হাত লেখা মনেই পড়ে নাই। তেজস্ক্রিয় রশ্মির তেজস্ক্রিয় রশ্মির নির্গমনের তেজস্ক্রিয় রশ্মির নির্গমন। তেজস্ক্রিয় রশ্মি বলতে আমাদের আলফা বিটা গামা রশ্মিগুলোকে বলছে। ঠিক আছে? তেজস্ক্রিয় নির্গমনের ফলে নতুন নতুন কি? নতুন নিউক্লিয়াসের সৃষ্টি। নতুন নিউক্লিয়াসের সৃষ্টি। নতুন নিউক্লিয়াসের সৃষ্টি। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি কিভাবে হয়, সেই সম্বন্ধে বুঝ। দেখ, কি হচ্ছে? আমরা সবাই জানি কি আছি, যে তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, ভারী মৌলগুলো আছে, সেই তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে, একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, কি হয়? যখন তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ কি বিটা কোণা, কি হয়? বিটা আলফা কোণা, কি হচ্ছে? আলফা কোণা বা বিটা কোণা, কি হচ্ছে? আলফা কোণা বা বিটা কোণা নির্গত হয়, তখন কি হয়? তখন তখন একটা নতুন মোলের সৃষ্টি হয়। বাট কি হবে সেই সম্বন্ধে বুঝ। দেখ, আমরা যখন পড়লাম তখন বুঝলাম কি? আমরা ভালো করে বুঝতে পারলি যে যখন একটা যে আলফা কোণা আছে, সেই আলফা কোণার আধান কত রে? আলফা কোণার আধান হচ্ছে +2 একক দাদা। ঠিক তো? একদম ঠিক। এবার যদি বলা হয় যে আমাদের যে আলফা কোণা আছে, এই আলফা কোণার ভর কত ভাই? ভরটা হচ্ছে আমাদের কত হচ্ছে? ভরটা হচ্ছে আমাদের 4 একক। ঠিক আছে? এবার যদি আমাদের এতটা কি হচ্ছে? আলফা কোণার যে আধান আছে, সেই ধনাত্মক আধানটা হচ্ছে +2 একক, আর যে রয়েছে ভরটা, সেই ভরটা হচ্ছে 4 একক। বুঝেছিস তো? এবার এরকম যদি একটা আলফা কোণা একটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়ে যায়, বার হয়ে যায়, তাহলে কি হবে অবস্থা? বুঝ। কি হচ্ছে? দেখ, মনে কর কি হচ্ছে? একটা ইউরেনিয়াম আছে। কি এটা? ইউরেনিয়াম, যার হচ্ছে কি 238, কি হচ্ছে? হাঁটা স্কো, কি হচ্ছে? ইয়ার হচ্ছে 238, এটা হচ্ছে কি নিশ্চয় যত দেখতে পাবো। ঠিক আছে? তুই দেখ, বলছে একটি আলফা কোণ আধান হচ্ছে +2 একক এবং ভর হচ্ছে 4 একক। বুঝছে? ফলে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কোণা নির্গত হলে তার যে পরমাণু ক্রমাঙ্ক আছে, কি আছে? এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের যে পরমাণু কিরে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক আছে, সেই পরমাণু ক্রমাঙ্ক কত? 2 একক কম হয়ে যাবে। যেহেতু একটা আলফা কোণা যখন বার হবে, তখন কি হবে? আলফা কোণাটা এই 2 একক নিয়ে বার হবে। মানে কি হচ্ছে? যে পরমাণু নিউক্লিয়াস থেকে বার হবে, সেই পরমাণুটার যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের যে পরমাণু ক্রমাঙ্ক আছে, সেটা তো 2 একক কমে যাবে। কমবে কি না? 2 একক কমে যাবে। এবং
কি কমে যাবে। এবং এই যে পরমাণু নিউক্লিয়াসটা আছে, যে পরমাণু নিউক্লিয়াস থেকে বার হচ্ছে আলফা কোণাটা, তার কি হচ্ছে, তার ভর সংখ্যাটা থাকবে, সেই ভর সংখ্যাটা কত, ভর সংখ্যাটা 4 একক কমে যাবে। অর্থাৎ মনে কর এটা কি, এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াসটার যে ভর সংখ্যা কত আছে, 238, কত আছে, 238 আছে। আর এই যে পরমাণু ক্রমাঙ্ক আছে, সেই পরমাণু ক্রমাঙ্ক মনে করা আছে কত, 92। এটা একটা ইউরেনিয়াম, ঠিক আছে। এবার এর মধ্য থেকে যদি একটা আলফা কোণা বার হয়ে যায়, তাহলে কি হবে বলতো, তাহলে সেই আলফা কোণা যখন বার হবে তখন কি হবে, তখন আমাদের কি হচ্ছে, ও নিজের আধানটা আর এককটা নিয়ে বার হবে। অর্থাৎ কি, এই যে ভরটা আছে, ভর আর টু নিয়ে বার হয়েছে, তাহলে এইখান থেকে যদি এতটা 4 আর 2 যদি বার হয়ে যায়, তাহলে এরপরে এটা কি অবস্থা হবে, এইটা তোর হয়ে যাবে কত, এইটা তোর হয়ে যাবে কত, এইখান থেকে 4 কমে যাবে, 234 হয়ে যাবে। এবং যেটা হবে কত, এখান থেকে 2 কমে যাবে, তাহলে কত হবে, 90 হবে। তাহলে এইবার কি হবে বলতো, এর ফলে একটা থেরিয়াম গঠন হবে। কি হবে, থেরিয়াম গঠন হবে। তাহলে বুঝতে পারছে কি, যে এটা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াস থেকে যখন দেখতে পাচ্ছি একটা আলফা কোণা বার হচ্ছে, আর সেই আলফা কোণার একক হচ্ছে +2 একক, আর ভরটা হচ্ছে +4 একক। এবার যের ফলে কি হচ্ছে, যখন একটা আলফা কোণা বার হচ্ছে, তখন আলফা কোণার ভরটা আর 2 একক যে আধানটা নিয়ে বার হচ্ছে। এবার ইটা যদি এর থেকে সাইড হয়ে যায়, তাহলে এর কি হচ্ছে, এর থেকে 4 নাম্বার কমেছে, এর থেকে 4টা কমে আছে। আর যখন 4 কমে যাচ্ছে, আর এর থেকে 2 কমছে, আর এই যে পরমাণু, এই যে হচ্ছে তোর ভর সংখ্যাটা, ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক এটা উৎপন্ন হচ্ছে। আর এই ভর সংখ্যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি, একটা থেরিয়াম মূলের একটা নিউক্লিয়াসের। তাহলে এটা হলো কি, একটা থেরিয়াম মূলের নিউক্লিয়াস নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হলো। বুঝেছিস তো, এবার করতে হয়। এবার যখন একটা বিটা কণা তোর বাইরে বাড়ানো যায়, সেই বিটা কণার কথা হচ্ছে বলতো, সেই বিটা কণার তো কোনো ভর আছে কি, বিটা কণার ভর তো নাই, কে ভরটা আমরা শূন্য ধরেছি মনে কর, ঠিক আছে। কিন্তু বিটা কণা যখন বার হয়ে যায়, সেই বিটা কণার কি হচ্ছে, আধানটা -1 একক। দেখলাম এটা আগেটা, দেখলাম কি না, দেখলাম। তাহলে একটা মনে কর ইয়া আছে, কি বলতো, একটা মনে কর ইউরেনিয়াম ক্লাস আছে, একটা এটা থেরিয়াম আছে মনে কর, ঠিক আছে। এবার থেরিয়াম আছে, ঠিক আছে। এই থেরিয়াম যেটা আছে, এই থেরিয়াম কত আছে, 234 আর 90, ঠিক আছে। এই থেরিয়াম থেকে যদি একটা আলফা কি, যদি একটা বিটা কোণা মাইনাস নির্গত হয়ে যায়, তাহলে কি হবে বলতো, একটা মাইনাস কমে গেল মানে কি, অবশ্যই একটা প্লাস হয়ে যাবে, ঠিক তো। যেহেতু এটা মনে হয়ে যাবে, তখন তখন এটা যাবে 234, ভর সংখ্যা তো কোনো পরিবর্তন হবে নাই, কারণ বিটা কোণার ভর সংখ্যা আছে কম, বিটা ভর সংখ্যা 0, মানে ভর সংখ্যা পরিবর্তন হবে না। এবার কি হচ্ছে, এই যে পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 1 বাড়ি যাবে, যেহেতু একটা মাইনাস কমে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 1 বাড়ি যাবে, তাহলে কি হচ্ছে 91 হচ্ছে। আর এর ফলে কি, একটা নতুন পরমাণু নিউক্লিয়াস গঠিত হবে, যেটা হচ্ছে আমাদের Pa, ঠিক আছে। এইভাবে একটা আলফা কোণা একটা বিটা কোণা যখন বার হয়ে যায়, তখন নতুন নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয়। যদি এই ঘটনাটা বুঝতে না পারিস, তো আমার কমেন্টে জানা, আমি তোর জন্য স্পেশাল 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও বানাই ছাড়ে দেবো, ঠিক আছে, আবার করে। কারণ আমার যদি মনে হয় যে তোরা বুঝতে না পারিস, তাহলে বহুত খারাপ লাগে, ঠিক আছে। তাহলে যাচ্ছে কি, যদি বুঝতে না পারিস কোনো কথা জায়গায়, তাহলে কমেন্টে জানাইস আমাকে, আমি কিন্তু তোদের জন্য শর্ট ভিডিও বানাই, এটা ছাড়ে দিব, বুঝলি তো। আর শর্ট ভিডিও 100% বুঝতে পারবি, এইটা কিন্তু গ্যারান্টি আমি এখন তোরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাস, এবার যদি বলা হয় একটা গামা রশ্মি নির্গত হয়, তাহলে গামা রশ্মি নির্গত হওয়ার সময় কি হচ্ছে, একটা পরমাণু নিউক্লিয়াস অন্য একটা নতুন নিউক্লিয়াসে গঠিত হয় নাই। কারণ কি, ওই গামা রশ্মির মধ্যে কোন রকম আধান নাই, না একক আছে না আধান আছে, ঠিক আছে। বাস, তাহলে আজকের ক্লাসটা আমরা এই তেজস্ক্রিয় উদয় শেষ করছি, বুঝতে পারছিস তো। পরের দিনে আমরা পরমাণু নিউক্লিয়াস কি জিনিস আর নিউক্লিয় শক্তি কি জিনিস, যেখান থেকে আমরা একটা পরমাণু বোমাকরণ করতে পারি, ঠিক আছে, সেই সম্বন্ধে আমরা জানবো। তাহলে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর, আর পরের লেকচারে তাড়াতাড়ি নিয়ে আসছি। যদি 10 থেকে 20টা কমেন্ট থাকে, যদি 10 থেকে 20টা কমেন্ট আসছে ভিডিওর মধ্যে, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি পুরো ক্লাসটা, পুরো ভৌত বিজ্ঞান ক্লাসটা, এই ক্লাস 10 এর পুরো শেষ করে দিব আমি 20 দিনের মধ্যে। আর যদি কমেন্ট না আসে, তাহলে কি করতে পারি বল, ঠিক আছে। সাবস্ক্রাইব করে নে, শেয়ার কর, আমি চেষ্টা করব, আমি 100% তাও শেষ করে দিব 1 মাসের মধ্যে, পরীক্ষার আগে পুরো শেষ হয়ে যাবে। আর যদি তোরা 10 থেকে 20টা কমেন্ট আমাদের কমেন্ট সেকশন থাকে, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি এই ক্লাস পুরো পুরো ভৌত বিজ্ঞান চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার একদম আমি 20 দিনের মধ্যে তোদেরকে করায় দিব। ওকে, বাই। শেয়ার করতে ভুলিস না, সাবস্ক্রাইব করতে একদম ভুলিস না, বাই।